অপেক্ষা মাত্র আর কয়েক ঘন্টার। তারপরেই পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক প্রকাশিত হতে চলেছে এই বছরের অর্থাৎ এই 2025-এর উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত ফলাফল। বেলা 12:30টায় বিদ্যাসাগর ভবন থেকে আনুষ্ঠানিকভাবে সরাসরি সম্প্রচার করা হবে। এই ফলাফল জানিয়ে দেওয়া হবে। চূড়ান্ত মেধা তালিকায় কারা আসতে চলেছে, টপ 10 কারা হচ্ছে, সেই সমস্ত তথ্য ওই প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে যেমন জানানো হবে, তেমনি এই বছর পাশের হার কেমন হচ্ছে, ছেলেরা কত শতাংশ পাস করছে, মেয়েরা কত শতাংশ পাস করছে, পাশের নিরিখে কোন জেলা এগিয়ে রয়েছে, এই সমস্ত তথ্যই কিন্তু প্রকাশ করা হবে আনুষ্ঠানিকভাবে। আর তোমরা অনলাইনে তোমাদের রেজাল্ট চেক করে নিতে পারবে বা দেখে নিতে পারবে, সেটা বেলা 2টোর পর থেকে। প্রত্যেককে আমার এবং চ্যানেলের তরফ থেকে আগাম আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানালাম। প্রত্যেকের রেজাল্ট খুব ভালো হোক, এই শুভকামনা থাকলো। তোমাদের এই 2025-এর পরীক্ষায় পরীক্ষা কেন্দ্রে সব সময় যাতে একটা নজরদারি চালানো যায়, নজরদারি থাকে, তার জন্য সিসিটিভি ক্যামেরার কিন্তু ব্যবস্থা করা হয়েছিল প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে। তাছাড়া আরো অতিরিক্ত সাবধানতা অবলম্বন করার জন্যই কিন্তু তোমাদের প্রশ্নপত্র এবং উত্তরপত্র দুটোতেই স্পেশাল কিউআর কোড এবং বারকোড ব্যবহার করা হয়েছিল। তবে এই বছরের পরীক্ষার্থীর সংখ্যা, মোট পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু অনেকটাই কম। গত বছর অর্থাৎ 2024-এ যেখানে প্রায় 7,55,000 ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল, সেখানে এই বছর অর্থাৎ এই 2025-এ এসে মোট পরীক্ষার্থীর সংখ্যা 5,09,000 সামথিং। এই যে সংখ্যাটা তোমাদের বললাম, এই সমস্ত সংখ্যার মধ্যে অধিকাংশ জনই কিন্তু পাস করছে। এর আগে অনেকগুলো ভিডিওতে তোমাদের আমি সেটা জানিয়েছি যে রেজাল্ট কিন্তু দারুণ হচ্ছে, দুর্দান্ত হচ্ছে, দুর্ধর্ষ হচ্ছে, পাশের হার বাড়ছে, 90% পাস করছে, এটা একেবারে বাঁধা ধরা। কিন্তু সেটাও হয়তো ছাড়িয়ে যেতে পারে, এবং সেই ছাড়িয়ে যাওয়াটা কতদূর পর্যন্ত হবে সেটা ধরে রাখতে পারো 92 বা 93 পর্যন্ত হচ্ছে। 94% হলেও কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ তোমরা ইতিমধ্যেই জেনে গেছো, বারংবার বলেছি পুরনো সিলেবাস বলে তোমাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে পাস করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে শুধু যে এই একটাই কারণ সেটা নয়, তোমাদের মধ্যে এমন বহু ছাত্রছাত্রী রয়েছে যারা কিন্তু খুব ভালো পরীক্ষা দিয়েওছে। তো তোমরা তোমাদের নিজেদের যোগ্যতাতেও যেমন নম্বর পাচ্ছ, তেমনি যারা কিছু কিছু নম্বরের জন্য আটকে যাচ্ছিল তাদেরকেও কিন্তু প্রচুর পরিমাণে গ্রেস নম্বর দিয়ে পাস করিয়ে দেওয়া হচ্ছে। আজই তোমরা তোমাদের রেজাল্ট অনলাইনে দেখতে পাবে ঠিকই, কিন্তু তোমাদের রেজাল্টের যে হার্ড কপি এবং সার্টিফিকেট সেটা তোমরা আজকে পাচ্ছ না। তোমরা পাচ্ছ আগামীকাল অর্থাৎ 8ই মে স্কুল থেকে সেটা কালেক্ট করতে পারবে। আশা করা যায় দুপুরের মধ্যেই তোমরা সেটা পেয়ে যাবে। এই বছর প্রথম সুযোগ দেওয়া হয়েছে, স্কুলকে সুযোগ দেওয়া হয়েছে স্কুল নির্দিষ্ট লগইন আইডি এবং পাসওয়ার্ড ইউজ করে কিন্তু সেই স্কুলের সমস্ত এইচএস ক্যান্ডিডেটদের রেজাল্ট দেখতে পারবে। শুধু তাই নয়, এবং ডাউনলোডও কিন্তু করে নিতে পারবে। তবে যেহেতু পরের দিনেই হার্ড কপি পেয়ে যাবে, হয়তো এটা স্কুল কর্তৃপক্ষ করতেও পারে, নাও করতে পারে। তোমরা মোবাইলের মাধ্যমে বাড়িতে বসেই বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করে বা অ্যাপসের দ্বারা তোমাদের এই রেজাল্ট চেক করে নিতে পারবে। ইতিমধ্যে সেই সম্পর্কিত ভিডিও কিন্তু চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি। তবে তোমাদের এখানে দুটো ওয়েবসাইটের কথা আমি বলে রাখি, যেগুলো বেশি কার্যকরী হয়ে থাকে, খুব একটা ক্র্যাশ করে না, সার্ভারের খুব বেশি প্রবলেম এতে হয় না। আমি এখানে তোমাদের সুবিধার্থে নোট ডাউন করে দিয়েছি, লিখে দিয়েছি। তোমরাও চাইলে খাতায় নোট ডাউন করে নিতে পারো বা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওয়েবসাইট দুটো হচ্ছে www.result.wb.gov.in, এটা একটা, আরেকটা www.results, এখানে কিন্তু এস আছে, .digilocker.gov.in। এই ওয়েবসাইট ভিজিট করেও কিন্তু তুমি তোমার রেজাল্ট বাড়িতে বসে চেক করে নিতে পারো অ্যান্ড্রয়েড সেটের সাহায্যে। রেজাল্ট আউটের ঠিক আগের মুহূর্তে এসে তোমাদের তরফ থেকে কিছু আপদকালীন প্রশ্ন বলা যেতে পারে। হ্যাঁ, মানে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় যেরকম হয় আর কি, ঠিক সেই রকম রেজাল্ট আউটের আগে তোমাদের মনে আসা বেশ কিছু প্রশ্ন, যেগুলো তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়েছো, এবার সেইগুলোর একে একে উত্তর দেওয়ার চেষ্টা করছি। দেখো, তোমাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছো আর কি কমেন্টের মাধ্যমে যে ম্যাম, আমি দুটো পরীক্ষা দেওয়ার পর শারীরিক অসুস্থতার কারণে আর পরীক্ষা দিতে পারিনি, এখন কি হবে? তুমি যদি বাকি এই পরীক্ষাগুলোয় অ্যাবসেন্ট থেকে থাকো, তাহলে তোমাকে কিন্তু সমস্ত সাবজেক্টের পরীক্ষা পরের বছর আবার দিতে হবে। এটা একটা উত্তর হলো। দ্বিতীয় উত্তর হচ্ছে, কেউ বলছো যে আমি সমস্ত সাবজেক্টের পরীক্ষাই দিয়েছি, কিন্তু হয়তো আমার 3-4টে বিষয় ফেল হবে, তাহলে আমি কি করব?
যে যে সাবজেক্টে তোমার ফেল বলে আসবে তার মানে সেগুলো তুমি কম্পার্টমেন্টাল হিসাবে পরের বারে পরীক্ষা দিতে পারবে, মানে সমস্তগুলো পরীক্ষা দেওয়ার দরকার নেই। যে কটায় তোমার ফেল হিসেবে আসবে সেই সাবজেক্টগুলোতেই তোমাকে শুধু পরীক্ষা দিতে হবে। আশা করি এই দুটো বোঝাতে পেরেছি। যদি অ্যাবসেন্ট থাকো পরীক্ষায় তাহলে সমস্ত পরীক্ষায় দিতে হবে। একটা দুটো দেওয়ার পরেও যদি তুমি অ্যাবসেন্ট হয়ে যাও তাহলে ওই যে দুটো দিয়েছো তাতে নাম্বার ভালো এলেও তোমাকে কিন্তু সেটা আবার পরীক্ষা দিতে হবে। আর যদি তুমি প্রতিদিন প্রেজেন্ট ছিলে কিন্তু নাম্বার কমের জন্য তুমি ফেল করে গেছো তাহলে তোমাকে ওই সাবজেক্টগুলোতে কম্পার্টমেন্টাল হিসাবে পরীক্ষা দিতে হবে। আবার তোমাদের মধ্যে থেকে কেউ কেউ জানতে চেয়েছো ম্যাম কারা ফেল করছে। দেখো, ফেল হচ্ছে 30%-এর নিচে যারা নম্বর পাচ্ছে তারাই হচ্ছে ফেল। আর এই সংখ্যাটা কম, যদিও প্রায় ওই 50,000 থেকে 60,000 মতন স্টুডেন্ট তারা ফেল করছে। আমি বলেছি পাশের হার বাড়ছে এই বছর, অনেক অনেক ভালো নম্বর হচ্ছে, ফার্স্ট ডিভিশনের সংখ্যা বাড়ছে অনেক বেশি, কিন্তু তাহলেও ফেলের সংখ্যা যে একেবারেই নেই এমন কিন্তু নয়। 100%ই পাস করে যাচ্ছে এমন নয়, কিছু সংখ্যক যেটা ফেল করছে 10%-এর কাছাকাছি বা তার একটু কম, হয়তো সেটা 50 থেকে 60,000 হতে পারে। তো এই যে ফেল করছে যারা, তারা কি কি কারণে হতে পারে? হয় তারা কিছুই লিখে আসেনি, না হলে খাতায় এমন কিছু মন্তব্য করেছে যার কারণে তার খাতাটা বাতিল হয়ে গেছে, বা হয়তো দেখা যাবে খাতাটা পুরো সাদা অবস্থায় জমা দেওয়া হয়েছে, হয়তো বা এমনও হতে পারে যে খাতায় শুধুমাত্র প্রশ্ন তোলা আছে, কোনো উত্তর নেই। তাহলে এইগুলো তো, এই সমস্ত ক্যান্ডিডেটগুলো তো ফেল করবেই। এছাড়া তোমাদের মধ্যে কয়েকজন এরকম জানতে চেয়েছো যে বেস্ট অফ 5 ক্যালকুলেশন কি। দেখো, তোমাদের অধিকাংশ জনেরই 6টা সাবজেক্ট রয়েছে, কিছু কিছু জনের হয়তো 5টা সাবজেক্ট রয়েছে। তো 5টা সাবজেক্ট থাকলেও 500-র ওপরে, মানে আউট অফ 500 মার্কস, তার ওপরে তোমার রেজাল্ট ক্যালকুলেশন হবে। আর 6টা সাবজেক্ট থাকলেও সেখানে কিন্তু বেস্ট 5 হিসেবে সাবজেক্টের ক্যালকুলেশন হবে। এখানে এই বেস্ট 5টা কিভাবে ধরা হবে? তোমার কম্পালসারি সাবজেক্ট দুটো, বাংলা এবং ইংরেজি, এই দুটোতে কিন্তু বাধ্যতামূলকভাবে তোমাকে পাস করতেই হবে। হ্যাঁ, পাস করতেই হবে। কোনো ক্যান্ডিডেট যদি বাংলা বা ইংরেজিতে ফেল করে যায় তাহলে কিন্তু সে সমস্ত রেজাল্ট টোটাল তার ফেল হয়ে গেল। তাই উচ্চ মাধ্যমিকের এই পরীক্ষায় বাংলা এবং ইংরেজি এই কম্পালসারি পরীক্ষায় পাস করতেই হবে। তারপরে আদার্স যে 4টে সাবজেক্ট রয়েছে সেই 4টের যে কোনো 3টেতে পাস করলেই চলবে। এইবার যে সাবজেক্টগুলো মিলিয়ে বেস্ট 5 হচ্ছে, সেই 6টা সাবজেক্টের নাম্বারের মধ্যে যদি বাংলা বা ইংরেজিতে পাস করা সত্ত্বেও টোটাল মার্কসটা কম এসে থাকে তাহলে কিন্তু তার নাম্বারটা টোটালে আসবে না, মানে বাংলা বা ইংরেজির নাম্বারটাকে নিয়ে টোটাল করা হবে না, তখন ওটা কিন্তু অঘোষিত 4th সাবজেক্ট হয়ে যাবে। আর বাকি যে 5টা বিষয়ের অতিরিক্ত নাম্বার রয়েছে, বেশি নাম্বার রয়েছে, সেই নম্বরগুলো নিয়ে কিন্তু রেজাল্ট তৈরি হবে। তাহলে তোমার যে সাবজেক্টের নাম্বারটা ক্যালকুলেট করা হচ্ছে না, টোটাল করা হচ্ছে না, তাহলে সেটাই কিন্তু অঘোষিতভাবে তোমার রেজাল্টের ওটাই 4th সাবজেক্ট হয়ে গেল। আর তুমি ক্লাস 11-এ যখন রেজিস্ট্রেশন করেছিলে তখন তুমি অপশনাল সাবজেক্ট হিসেবে যেটাকে রেখেছিলে, তোমার মার্কশিটে কিন্তু সেটাকেই অপশনাল সাবজেক্ট হিসেবে দেখানো হবে। বেস্ট 5 কিভাবে হবে সেটা তো বললাম, সর্বোচ্চ নাম্বার পেয়েছো যে যে সাবজেক্টের উপরে সেইগুলো দিয়ে কাউন্ট হবে, সেইগুলো সাহায্যে টোটাল হবে। কিন্তু তোমার রেজিস্ট্রেশনের সময় তুমি যেটাকে অপশনাল সাবজেক্ট দেখিয়েছো রেজাল্টেও সেটাকেই দেখানো হবে। আশা করি এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। কিছুজনের প্রশ্ন ছিল বাংলা এবং ইংরেজি এগুলো কি 4th সাবজেক্ট হতে পারে? এখানে প্রশ্ন হচ্ছে 4th সাবজেক্ট হতে পারে, তবে তখনই যখন তুমি এই দুটো বিষয়ে পাস করছো কিন্তু ওই গায়ে গায়ে পাস হয়ে গেছে, নাম্বারটা অন্য সাবজেক্টের নিরিখে কম আছে, তখনই শুধুমাত্র এই সাবজেক্টটা 4th সাবজেক্ট হতে পারে। মানে বাংলা বা ইংরেজির তুলনায় অন্য যে সাবজেক্টের নাম্বার তোমার বেশি থাকবে সেটা টোটালে যোগ হয়ে যাচ্ছে। অনেকেই জানতে চেয়েছো কোন কোন সাবজেক্টে লেটার মার্কস বেশি আসছে। দেখো, তোমাদের বিভিন্ন যে বিভাগ রয়েছে তার মধ্যে আমি প্রথমে যদি আর্টস ধরি, আর্টসে কিন্তু জিওগ্রাফিতে প্রচুর প্রচুর লেটার মার্কস আসছে। তাছাড়া হিস্ট্রি, পল সায়েন্স এগুলোতেও কিছু মাত্রায় লেটার মার্কস পাচ্ছে, অনেকেই পাচ্ছে। আর এরপরে যদি আমরা সায়েন্স স্ট্রিমে দেখি, সায়েন্সের কিন্তু ফিজিক্সে অনেক লেটার মার্কস আসছে। আচ্ছা, কমার্স স্ট্রিমের ক্ষেত্রেও কিন্তু কস্ট অ্যান্ড ট্যাক্সেশন এই সাবজেক্টের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে লেটার মার্কস আসছে। তাহলে বুঝতেই পারলে যে লেটার মার্কস কিন্তু বাড়ছে। তবে তার থেকেও বেশি বাড়ছে যে সংখ্যাটা, সেটা হচ্ছে ফার্স্ট ডিভিশনের সংখ্যা। ফার্স্ট ডিভিশনের সংখ্যা কিন্তু এবারে 45% ছাড়িয়ে যাবে বলে আমার মনে হয়। আর তোমাদের মধ্যে যারা গ্রেস মার্ক
মার্ক নিয়ে প্রচুর চিন্তায় রয়েছে তোমাদের জন্য বলি, গ্রেস মার্ক কিন্তু দেওয়া হচ্ছে, প্রচুর পরিমাণেই দেওয়া হচ্ছে। 2, 3, 4 এভারেজ তো গ্রেস মার্ক পেয়েই যাচ্ছে, যাদের একটু একটু নম্বর কম রয়েছে। সর্বাধিক 6, 7 পর্যন্ত কিন্তু দেওয়া হয়েছে, যদি সেটা একটা বা দুটো সাবজেক্টের ক্ষেত্রে হয়ে থাকে। তাই চিন্তার কোনো কারণ নেই, রেজাল্ট প্রত্যেকের ভালো হচ্ছে। আরো একবার প্রত্যেকের জন্য অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে এখানেই শেষ করলাম এক নজরে উচ্চ মাধ্যমিক 2025 রেজাল্ট।